আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমা গণমাধ্যম কেন পক্ষপাতদুষ্ট? ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে শিশুসহ নিহত ২৯। গাজা থেকে ১ মিলিমিটারও সরবে না ইসরায়েল। হামাসকে ৬০ দিনের আল্টিমেটাম দিল ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমা গণমাধ্যম কেন পক্ষপাতদুষ্ট? মানুষের মন জয় করা না গেলে কোনো ক্ষেত্রেই বিজয় লাভ করা যায় না। মন জয়ের চেষ্টা কেবল ব্যক্তি পরিসরেই সীমাবদ্ধ নয়, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও মন দখলের লড়াই চলমান। কোনো জাতির মুক্তির জন্য যেমন তার মনকে স্বাধীন থাকতে হয়, তদ্রূপ মজলুমের পক্ষে দাঁড়ানোর জন্য আগ্রাসীর মন দখলের চেষ্টা ও তৎপরতাকে রুখে দিতে হয়। মুক্তির বিপ্লব এবং স্বাধিকারের প্রতিরোধ যুদ্ধে মন দখল করতে চেষ্টা করে দখলদার, আগ্রাসী, উপনিবেশবাদী শক্তি। এ কারণে মন দখলের লড়াইয়ে কিছুতেই হেরে যাওয়া যাবে না। ফিলিস্তিনের মানুষের প্রায় ৮০ বছরের মুক্তির সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করতে জায়নবাদী ইসরায়েল রাষ্ট্র এবং তার এজেন্টরাও মন দখলের গভীর তৎপরতা চালায়। ফিলিস্তিনের ভূমি দখল করেই ইহুদিরা থেমে থাকেনি। তারা গণমাধ্যম, শিক্ষা সমাজ, রাজনীতি, চলচ্চিত্র, সামাজিক মাধ্যম, কূটনীতি, আইনবিধি ও তদবিরের মাধ্যমে মানুষের মনের দখল নিতেও গভীর পরিকল্পনা নিয়ে কাজ করছে। এডওয়ার্ড স্যামুয়েল হারমান আর নোয়াম চমস্কি ১৯৮৮ সালে গণমানুষ নিয়ন্ত্রণ তথা মন দখলের উদ্দেশ্যে অপপ্রচার কিভাবে কাজ করে তা নিয়ে একটি মাস্টারপিস গ্রন্থ রচনা করেছেন। এ গ্রন্থের নাম ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, দ্য পলিটিক্যাল ইকোনমি অফ মাস মিডিয়া। এই বইয়ে লেখকদ্বয় তাদের বহুল আলোচিত প্রোপাগান্ডা মডেলের প্রস্তাব করেন। আমি এখানে অপপ্রচার মডেল নিয়ে আলোচনা করব না, অন্য একটি বিষয়ে কথা বলব, যেটি গণমাধ্যম, বিশেষ করে সংবাদ মাধ্যমে পাঠক ও দর্শকদের মগজধোলাই করতে ব্যবহার হচ্ছে। ফিলিস্তিনের ওপর অবৈধ ইসরায়েলের গণহত্যাকে ঢেকে রাখতে পশ্চিমা গণমাধ্যম তাদের বার্তা নীতিতে এই কাঠামোই ব্যবহার করছে। কি সেই কাঠামো? এডওয়ার্ড ও চমস্কি এ গ্রন্থের ২য় অধ্যায়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীনদের গৃহীত বা অঘোষিত নীতি বা স্বার্থের অনুকূলে কোনো ঘটনা সংশ্লিষ্টরা নিরীহ, আক্রান্ত বা মজলুম হিসাবে গণমাধ্যমে পরিষেবা, নিন্স ট্রিটমেন্ট পায় অথবা পায় না। এই বিষয়টিকে লেখকদ্বয় বলছেন সংবাদ মাধ্যমে আসার যোগ্য আক্রান্ত মজলুম, ওয়ার্দি ভিকটিমস, এবং অযোগ্য আক্রান্ত মজলুম, আনওয়ার্দি ভিকটিমস। আমি আরও সহজ করে এর তর্জমা করতে চাই এভাবে: ক, সহায়তা ও সমবেদনা পাওয়ার যোগ্য মজলুম, এবং খ, সহযোগিতা ও সমবেদনা পাওয়ার অযোগ্য মজলুম। অর্থাৎ যদি কোনো স্থানের নিপীড়িত জনগোষ্ঠী বা জাতি মার্কিন স্বার্থের, প্রকৃতপক্ষে অধিকাংশ ক্ষেত্রে ইহুদিবাদী স্বার্থ, অনুকূলে থাকে, তাহলে সেই নিপীড়িত, অত্যাচারিত মজলুম যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে সমবেদনা পাওয়ার যোগ্য হিসাবে ইতিবাচক প্রচারণা বা কাভারেজ পায়। সংবাদমাধ্যম এ বিষয়ে এজেন্ডা সেট করে পাঠক দর্শকদের মনেই সেই মজলুম বা আক্রান্তকে জায়গা দেয়। অডিয়েন্সের মন দখল করে তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে সেই বিশেষ শ্রেণীর বাছাইকৃত মজলুমের জন্য দরদ উৎপাদন করে। এই উৎপাদন সামাজিক মাধ্যমে বারবার পুনরুৎপাদিত হয়। এরপর অডিয়েন্সের ট্যাক্সের টাকা বা তার অর্থে কেনা অস্ত্র ও প্রযুক্তি সেই বিশেষ শ্রেণীর মজলুমকে উদ্ধারের জন্য ব্যবহারের নৈতিক সমর্থন অর্জন করে যুক্তরাষ্ট্রের প্রশাসন। এভাবে ভীতিও উৎপাদন করা হয়। সাদ্দামকে ভয় পাইয়ে দিয়ে ইরাকে আগ্রাসন এর নজির। এখন ইরানে আক্রমণ করতেও একই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনের রুশ বিরোধী সবাই যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপীয়দের দয়া দাক্ষিণ্য ও সামরিক আর্থিক সমর্থন পাচ্ছে। কিন্তু ইয়েমেনে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব আর আরব আমিরাত হামলা চালালেও তারা মার্কিন বা পশ্চিমা গণমাধ্যমে অনুকম্পা পাওয়ার যোগ্যতা অর্জন করেনি। কারণ ইয়েমেনের মজলুমরা সৌদি আরবের কথা মতো চলেনি। তারা আল মাউতু ইসরায়েল বলে স্লোগান দেয় এবং তাদের প্রতি ইরানের সরকার সহানুভূতিশীল। এই উদাহরণকে বর্তমানের প্রেক্ষাপটে আনা গেলে দেখা যাবে অবৈধ ইসরায়েল পশ্চিমাদের গণমাধ্যমে সাহায্য পাওয়ার যোগ্য আক্রান্ত মজলুম হিসাবে প্রচারিত হয়। ফিলিস্তিনিরা হয়ে যায় সন্ত্রাসী বা উস্কানিদাতা। গণমাধ্যম থেকে এই বয়ান যায় একাডেমিয়ায়, সেখান থেকে সমাজের আরও গভীরে। এমনকি খ্রিস্টান জায়নবাদী নামের ইভ্যাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা ধর্মের বিরুদ্ধে গিয়ে
অ্যান্টিক্রাইস্টের সহযোগী এই ইহুদিবাদীদেরই সমর্থন করছে। এই প্যারাডক্স থেকে বোঝা যায় জায়নবাদীরা পশ্চিমের জনমন দখল করে নিজেদের পক্ষের বয়ান উৎপাদন ও পুনরুৎপাদন করে চলেছে। ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন কংগ্রেস, সিনেট ও হোয়াইট হাউসে ইসরায়েল এখনও সেই হিটলারের গ্যাস চেম্বারে মৃত্যুর প্রহর গুনতে থাকা আক্রান্ত ইহুদি। অথচ সময়ের প্রেক্ষাপটে ইসরায়েল নিজেই হিটলারের ভূমিকা পালন করছে এবং ফিলিস্তিনের মুসলমানরা ইহুদিদের হাতে গণহত্যা বা হলোকস্টের শিকার হচ্ছে। এককালের মজলুম যে আজকে ভয়াবহ জাতি নিধনকারী, গণহত্যাকারী, দখলদার জালিমের ভূমিকা পালন করছে, এই সত্য পশ্চিমা মিডিয়া তার অডিয়েন্সের মন থেকে গুম করে রেখেছে। এই উদাহরণটি কেবল সাম্প্রতিক সময়কে কেন্দ্র করে নয়। 1988 সালে অবৈধ রাষ্ট্র ইসরায়েল গঠনের পর থেকে প্রতিটি সময়েই ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সংঘাত উত্তেজনার ক্ষেত্রে প্রযোজ্য। 1947 সালে সমগ্র ফিলিস্তিন প্রায় 27,000 বর্গ কিলোমিটার অঞ্চলে ইসরায়েল বলে কিছু ছিল না। আজ 2023-এ কিভাবে উড়ে এসে জুড়ে বাসা ইসরায়েল 22,000 বর্গ কিলোমিটার আয়তনের হয়ে যায়। অন্যদিকে যার জমি সেই ভূমিপুত্র ফিলিস্তিনিরা পশ্চিম তীর, রামাল্লা, নাবলুস, হেব্রন, নাজারাত, আলকুদস বা গাজাবাসী কেন মাত্র 4,000 বর্গ কিলোমিটারের মধ্যে ধুকে মরছে? এ প্রশ্নই পশ্চিমে কেউ তুলতে পারবে না। কারণ ইহুদি লেখক নরমান ফিঙ্কেলস্টাইন বলেছেন, 1967 সালে বিশাল ফিলিস্তিনি ও সিরিয়ান ভূখণ্ড দখল করার পর ইসরায়েলের পরামর্শকরা বর্ণবাদী ইহুদি রাষ্ট্র গঠনের বিরোধিতাকে ইহুদি ধর্মবিরোধিতা বা অ্যান্টিসেমিটিজম বলে ব্যাপক প্রচার করে এবং এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি নির্যাতনকে পুঁজি হিসাবে ব্যবহার শুরু হয়। পত্রপত্রিকা, টেলিভিশন, চলচ্চিত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, রিপাবলিকান ও ডেমোক্রেটিক দলের মনোনয়ন থেকে শুরু করে মন্ত্রিত্ব বা প্রেসিডেন্ট কে হবেন তা ঠিক করে দিতে ইহুদিবাদী তাদবির সংস্থাগুলো যেমন AIPAC নিবিড়ভাবে কাজ করে। ইসরায়েলের মনমতো আমেরিকার চলাকে উন্মোচন করে শিকাগো বিশ্ববিদ্যালয়ের নন্দিত অধ্যাপক জন মিয়ারশিবার ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক স্টিফেন ওয়াল্ট দ্য ইসরায়েল লবি অ্যান্ড US পলিসি শীর্ষক একটি গ্রন্থ রচনা করেছেন। এই গ্রন্থ দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে বিনা স্বার্থে কম করে হলেও $3.8 বিলিয়ন ইসরায়েলকে দেয় ইহুদি লবির প্ররোচনায়। ইসরায়েল আক্রান্ত অসহায় এই বয়ানের ভিত্তিতে লেখকদ্বয় বলেছেন, ইসরায়েল সাহায্য পেতে পেতে ফুলে ফেপে উঠেছে এবং এতে যুক্তরাষ্ট্রের কোনো আর্থিক বা নিরাপত্তাজনিত লাভ হচ্ছে না। 2006 সালে প্রকাশিত দ্য এথনিক ক্লেন্সিং অফ প্যালেস্টাইন শীর্ষক গ্রন্থে ইসরায়েলের ইহুদি অধ্যাপক ইলান পাপ্পে ইহুদিবাদীদের মিথ্যার উপর ভিত্তি করে গড়ে ওঠা ইসরায়েল রাষ্ট্রের বিসমিল্লায় গলতকে চিহ্নিত করেছেন। পাপ্পে বলেছেন, 1988 সালে নীল নকশার মাধ্যমে 7-8 লাখ ফিলিস্তিনি আদিবাসীকে, যাদের অধিকাংশ মুসলমান এবং কিছু ফিলিস্তিনি খ্রিস্টানও আছে, যেমন এডওয়ার্ড সাইদের মতো পরিবার, মেরে তাড়িয়ে দেয় ইউরোপ থেকে বিতাড়িত ইহুদিরা। এ সময় 5 শতাধিক ফিলিস্তিনি গ্রামে জাতি নির্মূলের উদ্দেশ্যে গণহত্যা চালায় হলোকাস্ট ব্যবসায়ী ইহুদিরা। মানে বুঝেছেন, তারা অতীতে হলোকস্টের শিকার হয়ে ইউরোপ আমেরিকার সহায়তা নিয়ে নিজেরাই আরও বড় ও ধারাবাহিক হলোকস্ট ঘটাচ্ছে। আর তা নিয়ে পশ্চিমের মিডিয়ায় প্রশ্নই নেই। এ বিষয়ে নুরুদ্দিন মাসালহা বেশ কিছু গ্রন্থ রচনা করে দেখান, ইসরায়েল মূলত একটি উপনিবেশবাদী অবৈধ রাষ্ট্র, যা ভূমিপুত্রদের জীবন ও সম্পদ লুটে গড়ে উঠেছে। সাইদের ফিলিস্তিন প্রশ্ন তো পশ্চিমা শিক্ষা সমাজে আজও পাঠ্য হয়ে ইসরায়েলের দখলদারত্বের পরিচায়ক হয়ে উঠেছে। নেলসন ম্যান্ডেলা ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামকে খ্রিস্টানগদের মুক্তির লড়াই হিসাবেই দেখেছেন। এ তো সব বলার কারণ, পৃথিবীর প্রতিটি বয়ান ও আলোচনায় ফিলিস্তিনিরা মজলুম। তাদের স্বাধীনতা হরণ করছে পশ্চিমাদের সহায়তায় শ্বেতাঙ্গ ইহুদিরা। সেই মজলুমকে কেন পশ্চিমা স্বাধীনতা ব্যবসায়ীরা ভুলে গেল? ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্ট জালিমের পাশে গিয়ে দাঁড়ালেন। তাদের সমর্থনে 1 সপ্তাহের ব্যবধানে গাজা ধ্বংসযোগ্য হল এবং 8,000 ফিলিস্তিনির জীবন গেল, যাদের মধ্যে 3,000 জনই শিশু। জাতিসংঘের নিরাপত্তা পরিষদই অনিরাপত্তার ধ্বজাধারী হয়ে উঠল। এ মজলুম বা নিপীড়িত ফিলিস্তিনিরা পশ্চিমা মিডিয়ায় কখনোই ভূমিপুত্র বা আদিবাসী রূপে আসে না। এই আধুনিক যুগেও প্রকাশ্যে ঘোষণা দিয়ে মজলুম শরণার্থীদের খাদ্য পানি না দিয়ে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, স্থল, নৌ ও আকাশপথ অবরুদ্ধ করে নিরস্ত্র শিশু, বয়োবৃদ্ধ, নারী, পুরুষ নির্বিশেষে গণহত্যা চালাচ্ছে একটি কথিত রাইট টু ডিফেন্স ব্যবসায়ী আক্রান্ত রাষ্ট্র। এ কারণে ফিলিস্তিনের পক্ষে গণবয়ান নির্মাণের কোনো এজেন্ডা পশ্চিমা মিডিয়া নেয় না। তাদের নেওয়ার সক্ষমতায় লাগাম টেনে দেয় প্রভাবশালী ইহুদি বলয়। গাজা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, রামাল্লা, নাবলুসে প্রতিদিন ফিলিস্তিনিদের হত্যা করছে অবৈধ ইসরায়েল। ফিলিস্তিনিদের ঘরবাড়ি, জমি, ফসল দখল ও লুট করছে। কিন্তু পশ্চিমা গণমাধ্যমে এ সংবাদকে প্রাইমিং করে সামনে এনে
ইসরায়েলের বিরুদ্ধে জনমত গঠন করার কোনো চেষ্টা দেখা যায় না। প্রায় প্রতিদিন মানুষ মারছে ইসরায়েল কার্পেট বোমা ছুড়ে। বাশাম ইউসুফ এক সাক্ষাৎকারে পিয়ার্স মর্গানকে জানিয়েছেন, হামাস আক্রমণ করছে বলেই ইসরায়েল হত্যা করছে তা নয়। যখন হামাস আক্রমণ করেনি তখনও ইসরায়েল ভূমি দখল করেছে এবং এর প্রতিবাদ করলে নির্বিচারে গুলি করে সাধারণ নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করেছে। অসহায় মানুষকে হত্যা করছে, কিন্তু কোনোদিন এই হত্যার শিকার মানুষ পশ্চিমা গণমাধ্যমের প্রধান মজলুম হয়ে ওঠেনি, যেভাবে ইউক্রেনীয়রা হয়েছে অথবা ৭ অক্টোবরের পর ইসরায়েলের দখলদাররা আক্রান্ত হওয়ার পর হয়েছে। কিন্তু গাজায় অমানবিক অত্যাচারের শিকার ফিলিস্তিনিরা যখন গৃহে নির্মিত অস্ত্র দিয়ে পাল্টা জবাব দিল, ফ্রান্স ফানেওর মতে দুনিয়ার নিকৃষ্ট ঔপনিবেশিক শোষকদের বিরুদ্ধে বিপ্লব করল, তখন দখলদার ইহুদিরা সংবাদ মাধ্যমের যোগ্য আক্রান্ত হয়ে উঠল। কিন্তু ফিলিস্তিনি মজলুমের প্রতিরোধ লড়াইটি ইতিবাচকভাবে চিত্রিত হল না। এটিই মজলুমকে খলনায়ক বানানোর তাত্ত্বিক কাঠামো, যা ইহুদিবাদী গণমাধ্যম অনুসরণ করে যাচ্ছে। পশ্চিমা সংবাদ মাধ্যমে হামাস বা ফিলিস্তিনিদের ব্যাপকভাবে দানবায়ন করা হল বা এখনও হচ্ছে। যে শব্দগুলো হিটলার ইহুদি নির্যাতনের আগে ব্যবহার করেছিল বা রুয়ান্ডার গণহত্যায় ব্যবহার করা হয়েছিল, সেগুলো দখলদাররা ব্যবহার করছিল ফিলিস্তিনিদের ক্ষেত্রে। যেমন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ট ফিলিস্তিনিদের হিউম্যান অ্যানিমালস বলে মানুষ থেকে খারিজ করে তাদের হত্যা করাকে জায়েজ করে তোলে। অ্যান্টিসেমিটিজম সংবেদনশীল পশ্চিমা মিডিয়া এই জাতিনিধনকারী শব্দের ব্যাপারে একবারও আপত্তি জানায়নি। অর্থাৎ তাদের এজেন্ডায় ফিলিস্তিনিরা মোটেই আলোচনা, প্রচারণা বা বয়ানের যোগ্য মজলুম নয়, এবং যোগ্য মজলুম হিসাবে তালিকাবদ্ধ ইসরায়েলিদের কোনোভাবেই তারা জালিম হিসাবে তুলে ধরে গণমানুষে ইসরায়েল বিরোধী। ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে শিশুসহ নিহত ২৯ ফিলিস্তিনে। পুনরায় নৃশংস হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। শনিবার ৩১ জানুয়ারি ভোর থেকে দুপুর পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে চালানো এ নির্বিচার হামলায় ৬ শিশুসহ অন্তত ২৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান ও গোলন্দাজ বাহিনী গাজা সিটির জনবহুল এলাকা থেকে শুরু করে মানবিক অঞ্চল হিসেবে পরিচিত দক্ষিণ গাজার আলমাওয়াসি পর্যন্ত লক্ষ্যবস্তু বানিয়েছে। এ নতুন হামলায় আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। এতে আরও বলা হয়েছে, দিনের সবচেয়ে ভয়াবহ হামলাটি চালানো হয়েছে গাজা সিটির শেখ রেদওয়ান এলাকায় অবস্থিত পুলিশ সদর দপ্তরে। সেখানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন আরও অনেকে। এর আগে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই দক্ষিণ গাজার আলমাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। সেখানে ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ৬টি নিষ্পাপ শিশুও রয়েছে। গাজা থেকে ১ মিলিমিটারও সরবে না ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সাফ জানিয়ে দিয়েছেন, হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজার তথাকথিত ইয়েলো লাইন বা হলুদ রেখা থেকে ইসরায়েলি বাহিনী ১ মিলিমিটারও সরবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ সমাপ্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হলেও ইসরায়েল তাদের অবস্থানে অনড় রয়েছে। উল্লেখ্য, এই ইয়েলো লাইন বলতে গাজার পূর্ব দিকের সেই সীমানাকে বোঝায় যেখানে ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েলি বাহিনী পিছু হটেছিল। একটি সংবাদ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় কাটস জোর দিয়ে বলেন, হামাসকে কোনোভাবেই অস্ত্র বা টানেল সহ গাজায় টিকে থাকতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, যতক্ষণ পর্যন্ত শেষ টানেলটি ধ্বংস না হচ্ছে এবং হামাস পুরোপুরি নিরস্ত্রীকরণ না করছে, ততক্ষণ পর্যন্ত ইসরায়েল গাজা থেকে তাদের সেনা প্রত্যাহার করবে না। এর আগে গত সোমবার ১৬ ফেব্রুয়ারি ইসরায়েলি মন্ত্রিসভার সচিব ইয়োসি পুজ ঘোষণা করেছিলেন, হামাসকে অস্ত্র সমর্পণের জন্য ৬০ দিন সময় দেওয়া হবে, অন্যথায় পুনরায় যুদ্ধ শুরু করার হুমকি দেন তিনি। হামাসকে ৬০ দিনের আল্টিমেটাম দিল ইসরায়েল। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ৬০ দিনের মধ্যে অস্ত্র সমর্পণ না করলে গাজায় নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার ১৬ ফেব্রুয়ারি ইসরায়েলের মন্ত্রিপরিষদ সচিব ইয়োসি ফুজ জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন। তেল আবিবের এই শীর্ষ কর্মকর্তারা বলছেন, হামাসকে ৬০ দিনের মধ্যে সব অস্ত্র এমনকি AK-47 সমর্পণ করতে হবে। মার্কিন প্রশাসনকেই সময়সীমার জন্য অনুরোধ করেছিল বলেও জানান তিনি। তারা আর এর ফল না হলে নতুন করে IDF সামরিক অভিযানে নামবে বলে হুমকি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হামাসের যোদ্ধারা সীমান্ত অতিক্রম করেই চুক্তি ভঙ্গ করেছে। পাল্টা হামাস অভিযোগ করেছে, ইসরায়েল সীমান্ত পয়েন্টে বিধিনিষেধ আরোপ করছে এবং অসুস্থ ও আহতদের চিকিৎসার জন্য বাইরে যেতে দিচ্ছে না।
রাফা ক্রসিং দিয়ে মাত্র 811 জন পার হয়েছে, যা প্রত্যাশিত 2018 জনের তুলনায় 1/4।